আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবার চলে আসলাম আমাদের শনিবারের চ্যানেল এসের হেডলক নিয়ে। আর আজকে আমি ডক্টর শামীমা মামুন, আর আমার সাথে আছে ডক্টর নওশিন আলম, জিপি পার্টনার, জিপি এডুকেটর অ্যান্ড স্পেশাল ইন্টারেস্ট ইন ডার্মাটোলজি। আজকে আপনাদের যা যা কোয়েশ্চেন আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, এবং আমরা আজকে কথা বলবো আপনাদের যত কিছু কোয়েশ্চেন আছে, যদি যা জানাবেন তা, এবং আমাদের এখনকার যে কোনো স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা চলে আসেন আমাদের সাথে কথা বলতে, আপনাদের যার যা কোয়েশ্চেন আছে নিয়ে আসেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। এখন চলে যাই আমাদের অতিথি ডক্টর নওশিন আলমের কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম শামীমা, কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আপু, গরম তো চলে আসলো, এতদিন আমরা শীত নিয়ে কথা বলেছি, এখন তো মনে হচ্ছে গরমটাও পড়ে যাচ্ছে খুব বেশি। হ্যাঁ, আজকে তো খুব চমৎকার ওয়েদার। আমরা পুরো বছর অপেক্ষা করে থাকি কবে সূর্য উঠবে, তারপরে এবার সূর্য উঠলে খুব গরমটা বেশি পড়ে যাচ্ছে। তাই মনে হচ্ছে, আমরা তো দেখছি বিভিন্ন কথা আমাদেরকে বলা হচ্ছে যে হিট ওয়েভ এখন, এই একটা সময় আমাদের ইংল্যান্ডেও অনেক গরম, আবার সামারের ছুটিও চলে আসছে, আমরা কিন্তু দল বেঁধে দেশেও যাচ্ছি। তো এখন আপনি বলেন আমাদের এখন কি কি বিষয়ে সচেতন হওয়া উচিত এই গরমে? তো আপনারা অবশ্যই সামার এনজয় করুন। আমরা সবাই চাই যে এই সামারের ওয়েদারে নিজের মনটা প্রফুল্ল হয়ে যায়, বাচ্চাদের ছুটি হয়ে যাবে, সবাই রিল্যাক্সড অনেক। তো যেভাবে আপনারা এনজয় করতে পারবেন, আপনাদের স্বাস্থ্যের খেয়াল রেখে এনজয় করাটা খুব দরকার। তো কিছু জিনিস আমরা করতে পারি, আমরা স্পেশালি একটু সচেতন যদি এভাবে চলি, তো কী করতে পারি? একটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, যে হাইড্রেটেড থাকা। তো গরমের সময় আমরা বুঝতে পারি না, আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, যার কারণে আমরা খুব সহজেই ডিহাইড্রেটেড হয়ে যেতে পারি, এবং এটা থেকে সবচেয়ে বেশি সমস্যা হয়। স্ট্রোক বা হিট এক্সশন যেটাই হয়, তার মূলে হচ্ছে যে ডিহাইড্রেশন এবং শরীর অতিরিক্ত হয়তো গরম হয়ে যাওয়া। তো এই জন্য গরমের সময় আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে। নর্মালি আপনারা যতটুকু পানি খান তার থেকে একটুখানি বেশি খেতে চেষ্টা করবেন। যখন বাইরে যাচ্ছেন, মনে করে একটা বোতল পানি যদি পারেন ফ্রিজে রেখে দেবেন, আগে থেকে এক বোতল পানি সাথে নিয়ে নেবেন। যারা আপনারা টিউব, ট্রেনে বা বাসে ট্রাভেল করছেন, তারা আরও বেশি সচেতন থাকবেন। অনেক গরম এবং খুবই হিট লস, আপনার ঘাম হচ্ছে এবং সেখান থেকে আপনার ডিহাইড্রেশন হতে পারে, সুতরাং প্রচুর পরিমাণে পানি খাবেন। যখন বেশি গরম থাকবে, দুপুর 12টা থেকে 3টার মধ্যে একটু চেষ্টা করবেন যে যদি শেডের মধ্যে থাকা যায়, শেডের মধ্যে থাকা যায়, তাতে আপনাদের ওই সময়টা সূর্যের যে আলট্রাভায়োলেট রেটা, এটা খুব বেশি প্রকোপ, এটা থেকে আপনারা রক্ষা পেতে পারবেন। তাছাড়া এটা থেকে আরও যে সমস্যা হয়, স্কিন ক্যান্সার হতে পারে এবং আরও অন্যরকম সমস্যা হতে পারে, সেই জন্য শেডে থাকাটা ভালো। সানব্লক আপনাদের লাগানো খুব দরকার। বাচ্চারা যদি বাইরে যাচ্ছে, বাচ্চাদেরকে অবশ্যই শিখিয়ে দেবেন যে যাতে সানব্লক লাগিয়ে যায়, পার্টিকুলারলি এই সময়, এবং প্রচুর পরিমাণে পানি খান। ধন্যবাদ আপু, অনেকগুলো ইনফরমেশন দিলেন। তো এখন আমরা যেগুলো ডে টু ডে দেখতে পাচ্ছি, আমাদের জিপি সার্জারিতে আমরা দেখতে পাচ্ছি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আমরা যে রুগী আসছে তাদের পা ফুলে যাচ্ছে, বলছে যে গরম হলেই পা ফুলে যাচ্ছে, অথবা কেউ বলছে যে ডিজিনেস, মাথা ঘুরানো। তো এ বিষয়ে আপনি আমাদেরকে কি বলবেন? হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো, এটা অবশ্যই প্রত্যেকটা মানুষ আমরা ইন্ডিভিজুয়াল। কারো হয়তো বিভিন্ন ধরনের রোগ আছে, কেউ হয়তো বয়স্ক, তো সেই হিসাবে বিভিন্ন মানুষ একটা গরমে বিভিন্নভাবে রিয়্যাক্ট করছেন। কেউ বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, তার থেকে তাড়াতাড়ি ডিহাইড্রেশন বেশি হয়ে যাচ্ছে, কেউ ডায়াবেটিক, ঠিক আছে? তো এই জন্য এই যে পা ফুলে যাওয়া, এই বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো, এগুলোর জন্য আমি যেরকম আগেই বলছিলাম যে বিভিন্ন আগে থেকে একটু যদি আমরা প্রিভেনশন মেজার নিতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। এবং এটার জন্য আপনার যদি কোনো আগে থেকে কোনো রোগ থেকে থাকে, এবং আপনি যদি চিন্তিত থাকেন যে গরমে আপনার শরীর অসুস্থ হয়ে যায়, বা আপনি ডিজি ফিল করেন, বা আপনার কোনো সমস্যা হয়, আমি আবার বলছি, হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট। বা তাছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি অবশ্যই আপনার জিপি সার্জারিতে আপনার ডাক্তার বা নার্সের সাথে একটু কথা বলে নেবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আপনাদের বাসায় যারা বয়স্ক আছে, বা আপনাদের নেইবার বা পরিবারের মধ্যে যারা বয়স্ক আছে, গরমের সময় তাদের প্লিজ একটু তাদের খোঁজ খবর নেবেন। দরকার হলে ফোন করেই বা একটা কথা জিজ্ঞেস করে নেবেন যে তারা কেমন আছেন। কারণ আমাদের এখানে স্ট্যাটিস্টিকে দেখা গেছে যে গত 2-3 বছরে প্রতি বছরই প্রায় 3000 মানুষ
মোস্টলি 65 অ্যান্ড ওভার গরমে মারা যাচ্ছেন। তো এজন্য আপনারা একটু সচেতন থাকবেন যে আপনাদের বয়স্ক যারা আছে তারা যদি ডিজিনেসের কথা বলেন বা কোনো সমস্যার কথা বলেন গরমে, তাদের যেন আপনারা একটু আপনার জিপি বা নার্সের সাথে একটু কথা বলে নেন তাদের ব্যাপারে। ধন্যবাদ আপু। আর আমিও মনে করি আপনাদের জন্য এই ব্যাপারটা খুবই সচেতন হওয়া উচিত, কারণ আমাদের বৃদ্ধ বাবা মা আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, এবং আমাদের যে হাউজিংগুলোতে আমরা এখানে থাকি আসলে খুব একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আমাদের নেই, এবং আমাদের এখনও যে এয়ার কন্ডিশনিং সার্ভিসটা আমাদের দেশে খুব একটা পপুলার না, তবে ইন ফিউচার মনে হয় হয়ে যাবে। তো আরও একটা ব্যাপারে আমরা এখন দেখছি যে যেহেতু আমরা শুধু দেশে মানে এখানেই না, আমাদের দেশেও বাংলাদেশেও প্রচণ্ড গরম পড়েছে এবং আমরা সামার হলিডেতে যাওয়ার জন্য সবাই প্ল্যান করছি। তা আপনার কি কোনো এই ব্যাপারে কোনো আছে, মানে অ্যাডভাইস আছে যারা যাচ্ছে দেশে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যদিও এখানে গরম পড়েছে তারপরও কিন্তু আমাদের দেশের অনেকে যারা বাচ্চারা স্পেশালি এখান থেকে যারা যাচ্ছেন তারা কিন্তু অভ্যস্ত না আমাদের বাংলাদেশের গরমটায়। সুতরাং একটুখানি সচেতন থাকবেন যাতে বাচ্চারা যদি বা আপনাদের বয়স্ক যাদের সাথে যাদের নিয়ে যাচ্ছেন তাদেরকে যেন আপনারা খুব গরমের সময় বাইরে না যেতে দেন, বাসার মধ্যে থাকুক। যদি আপনাদের বাসায় এয়ার কন্ডিশন থাকে বা ফ্যান থাকে সবসময় একটু কুল করে রাখবেন বাসাটাকে। বাসার মধ্যে যদি পর্দা টর্দাগুলো দিনের বেলা যদি আপনারা বন্ধ করে রাখেন, ডাইরেক্টলি সূর্যের রশ্মিটা ভিতরে আসছে না সেটা। আর তাছাড়া বেশি গরমের মধ্যে যেটা আমি বলছিলাম দুপুরের মিড ডের দিকে বাসা থেকে বের না হওয়াটাই ভালো। তারপর প্রচুর পরিমাণে পানি খাওয়া, বাইরে যাওয়ার সময় আমাদের দেশে একটু খেয়াল রাখবেন এই দেশের মতো এত সচরাচর পরিষ্কার পানি পাওয়া একটু মুশকিল হয়ে যায়, সবসময় মিনারেল ওয়াটার সাথে রাখবেন। তাছাড়া যেটা আমরা বলতে যাচ্ছি যে আমার শুধু এই দেশেই না, আমাদের দেশেও গরমের সময় অনেক রকম রোগ বিমারি ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো যেরকম আমরা আগে কথা বলছিলাম জ্বর টর থেকে শুরু করে ডায়রিয়া, বিভিন্ন ধরনের ছোঁয়াচে জীবাণু ইজিলি ট্রান্সমিশন হয়ে যাচ্ছে। অনেকেই আসছেন ডায়রিয়ার সিমটম নিয়ে, দেশে গেলেও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে উমরা করতে যাচ্ছেন ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তো এই জন্য প্রিভেনশন সবসময় ভালো। আপনারা যেখানে যাচ্ছেন, যদি বাইরে যাচ্ছেন আপনারা প্লিজ বাসায় এসেই হাতটার সাথে সাথে ধুয়ে ফেলবেন, আর প্রচুর পরিমাণে পানি খান। আর কাপড় চোপড় ঢিলে সুতির কাপড় চোপড়, হালকা রঙের সুতির কাপড় চোপড় পরে সবসময় চেষ্টা করবেন যে যাতে বেশি গরম না হয়ে যায়। যদি মনে করছেন যে আপনি খুব গরম হয়ে যাচ্ছেন, এটা একটা হিট স্ট্রোকের একটা চান্স আছে, খুব বেশি গরম হয়ে যাচ্ছেন, ঠান্ডা হতে পারছেন না, সাথে সাথে আপনি উইথড্র করে একটা ঠান্ডা রুমের মধ্যে আধা ঘন্টা বসে যান, প্রচুর পরিমাণে পানি খান। সাধারণত বডি আধা ঘন্টার মধ্যে রিয়্যাক্ট করে কুল ডাউন করবে। যদি আপনি ফিল করছেন যে আপনি কুল ডাউন করছেন না, আপনি ডিজি ফিল করছেন, আপনি একটু কনফিউজড ফিল করছেন, এটা হিট স্ট্রোক বা হিট এক্সশনের একটা সিমটম। ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই মেডিকেল একটা কারোর সাথে কনসাল্ট করুন এই ব্যাপারে। সেক্ষেত্রে আমি বলবো দর্শক, যদি শরীরটা খারাপ থাকে, আপনি বাসায় একা থাকেন অথবা আপনার কোনো সাহায্যের ব্যবস্থা না থাকে, আপনি কিন্তু অবশ্যই জরুরি সাহায্যের জন্য ডিপেন্ড অন আপনি কতটুকু খারাপ ফিল করছেন। যদি বেশি খারাপ ফিল করেন, ফেন্টেড মনে করেন, 999কেও আপনি কল করতে পারেন, কারণ হিট স্ট্রোক ইজ ভেরি কমন। আর সেজন্য আমি বলবো যে বেটার টু বি সেফ রাদার দেন বি সরি। যখন মনে হবেন যে আপনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন, আপনি কিন্তু ইমার্জেন্সি হেল্প নিতে দেরি করবেন না। আর তারপর আসা যাক আপু, আরও একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে মিজলস, দেশেও আমরা শুনতে পাচ্ছি, যেহেতু দেশে মানুষ যাচ্ছে, এখানেও কিছু মিজলসের রুগী দেখা দিয়েছিল, যেটা বাংলায় আমরা বলি হাম। তো আপনি কি এই বিষয়ে কিছু আমাদেরকে বলবেন, যেটা সতর্কতা আমাদের তৈরি মজার হবে? ব্যাপার, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা সবাই হামের ভ্যাকসিন দিয়েছি, এবং এটা খুব একটা গর্বের ব্যাপার ছিল যে ভ্যাকসিনেশন কমপ্লিট। কিন্তু খুব দুঃখের কথা কি আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে একটা খারাপ চিন্তা ঢুকে গেছে এই এমএমআর ভ্যাকসিন নিয়ে, যে এই ভ্যাকসিনটা ভালো না, এটা থেকে অন্য কিছু হয়ে যেতে পারে। কিন্তু তার কারণে যা হয়েছে, অনেক বাবা মাই বাচ্চাদেরকে এমএমআর ভ্যাকসিন, মিজলসের যে ভ্যাকসিনটা, মিজলস মামস আর রুবেলার যে ভ্যাকসিনটা, এটা দেননি, আমাদের দেশেও দেননি, এখানেও দিচ্ছেন না। তার কারণে বাচ্চাদের মিজলস হচ্ছে। মিজলস কিন্তু একটা সাংঘাতিক ছোঁয়াচে রোগ, এবং এটা
এটা থেকে বাচ্চারা অনেক সময় মেনিঞ্জাইটিস এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে মারাও যেতে পারে এবং বাংলাদেশে মারা যাচ্ছে। এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে মেজলস। আপনাদের যার বাচ্চাদেরকে মেজলস ভ্যাকসিন দেননি তারা ক্যাচআপ ভ্যাকসিন দিতে পারেন। আপনারা প্লিজ আপনার সার্জারি নার্সের সাথে যোগাযোগ করুন। যদি দিতে অন্তত একটাও যদি আপনারা ভ্যাকসিন দিয়ে যেতে পারেন, একটা কোর্স আছে, পরে বাকিগুলোও যদি আস্তে আস্তে কমপ্লিট করতে পারেন, তাহলে অন্তত বাচ্চাদের আপনাকে একটা প্রোটেকশন দেওয়া হলো যে একটা ছোঁয়াচে জীবাণু থেকে আপনার বাচ্চারা মুক্তি পেল। তো এ ব্যাপারে আপনারা প্লিজ, আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনারা আপনার ডাক্তার নার্সের সাথে প্লিজ কথা বলেন এবং প্লিজ চেষ্টা করেন যে বাচ্চাদেরকে আপনি একটা এই রোগটা থেকে বাঁচাতে। ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটা ইনফরমেশন দিলেন। দর্শক, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আপনারা আমাদের ফোন করতে পারেন। আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা আপনারা যদি ট্রাভেল প্ল্যান করে থাকেন, কোনো অ্যাডভাইস আমাদের পক্ষ থেকে দরকার, আপনারা প্লিজ আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। তারপর আসি আপু আরও কিছু ব্যাপার নিয়ে। আমরা তো কথা বললাম হিট স্ট্রোক এবং অন্যান্য ব্যাপার নিয়ে। তার যেই জিনিসটা এখন দেখা যাচ্ছে সানবার্ন, অনেকেই যাচ্ছে স্কুল ট্রিপ এবং বিভিন্ন জায়গায় আমরা রুগী দেখতে পাচ্ছি তারা এসছে এবং ভেরি ব্যাড সানবার্ন নিয়ে। তো এইটা প্রিভেনশনের জন্য কি আপনি কিছু বলবেন? আপনি বলেছেন যে এই কিছু কথা, বাট এনি স্পেসিফিক থিংসকে আমরা আমাদের বাচ্চাদের জন্য করব স্কুল ট্রিপের আগে? না, অ্যাবসলিউটলি। নর্মালি স্কুলের লোকজন নিজেরাই খুব সচেতন। বাচ্চারা যদি স্কুল ট্রিপে যায় তার আগে একটা বড় চিঠি আসবে বা ইমেল আসবে যে প্লিজ বাচ্চাদেরকে সানব্লক লাগিয়ে দিবেন, সাথে সানব্লক দিবেন, হ্যাট দিয়ে দিবেন। তারপর মা বাবা অনেক সময় ভুলে যান, লাস্ট মিনিটে দৌড়াদৌড়ি করতে করতে মনে থাকে না। একটু যদি আপনারা চেষ্টা করেন যে আগের দিন রাত্রে সানব্লকটা আর হ্যাটটা, বাচ্চাদের যে সান হ্যাটটা, এটা যাতে সামনে রাখা থাকে যাতে বাচ্চা নিয়ে যেতে পারে। বের হওয়ার আগে অবশ্যই সানব্লক ফ্যাক্টর 30-র উপরে যেটা, এটা আমরা বেশি প্রেফার করি। ফ্যাক্টর 50 যদি আপনি করতে পারেন, SPF 50 বলি আমরা, তাহলে আরও ভালো। তো বাচ্চাদের যেটা আরেকটা জিনিস, বা আপনিও যখন বাইরে যাচ্ছেন 2-3 ঘন্টা পর্যন্ত সানব্লকটা খুব ভালো কাজ করে, তারপর কিন্তু আস্তে আস্তে বডি থেকে বের হয়ে যায়। তো এই জন্য রিঅ্যাপ্লিকেশনটাও খুব বেশি দরকার। যদি সারাদিনের জন্য কেউ সি সাইডে গেছেন, বেড়াতে পিকনিক করছেন বা সারাদিন সি সাইডে গেছেন, তো 2-3 ঘন্টা পর আপনারা সানব্লকটা আবার লাগিয়ে নেন। তাতে হবে কি যে সানবার্নটা যেটা হচ্ছে, সানবার্নটা আপনার মনে করছেন যে আচ্ছা ঠিক আছে একটুখানি ব্যথাই লাগছে, লাল হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। তো একটা হচ্ছে যে এটা বেশ ঠিক হতে বেশ সময় লাগে, পেইনফুল, এবং লং টার্ম এটার এফেক্ট খুব খারাপ। যে দেখা গেছে যে সানবার্ন যাদের আজকে হচ্ছে 20 থেকে 30 বছর পর এই সানবার্নটা একটা স্কিন ক্যান্সারের কারণ হয়ে যেতে পারে। তো এটার কারণে আপনারা যদি এখন থেকে সচেতন হন, বাচ্চাদেরকে যদি এখন থেকেই শিখিয়ে দেন যে যেহেতু আমাদের এদেশটা আরও অনেক গরম হয়ে যাচ্ছে, রোদের তাপটা বেড়ে যাচ্ছে, ইউভি বেড়ে যাচ্ছে, তো ছোটোবেলা থেকে যদি অভ্যাস করানো যায় সানব্লকটা অ্যাপ্লাই করার জন্য, তাহলে তাদের জন্য বড় হয়ে অনেক সুবিধা হবে। ধন্যবাদ আপু, আপনি অনেক ভালো একটা পরামর্শ আমাদেরকে দিলেন। তারপর আমি আরও একটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে ডায়রিয়া। মানে আমরা প্রচুর ডায়রিয়া দেখতে পাচ্ছি এখানে, এবং বাংলাদেশে হয়তো বা আমরা বেশি দেখে আমাদের একটু অ্যাওয়ারনেস এবং ম্যানেজমেন্টের জ্ঞানটা ভালো, কিন্তু ইউকেতে আমরা খুব একটা দেখি না। নোরা ভাইরাস জাতীয় জিনিস দেখি, কিন্তু প্রচণ্ড গরমেও আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের এটার জন্য কি আপনি কোনো কিছু স্পেশাল অ্যাডভাইস আমাদের ফ্যামিলিগুলোকে দিচ্ছেন? একটা আছে যে ডায়রিয়া তো অনেক রকম ডিফারেন্ট কারণে হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে যে ইনফেকশাস কারণে, ভাইরাস বা ব্যাকটেরিয়া এই ধরনের থেকে হতে পারে। বাট একটা জিনিস খেয়াল করবেন যে গরমের দিনে কিন্তু খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে ফ্রেশ খেতে এবং খাওয়াটা প্রোটেক্ট করতে। কোনো খাবার বাইরে রাখবেন না, এবং বাইরে যে খাওয়াটা আছে ওটা আপনারা চেষ্টা করবেন যে সেকেন্ড টাইম না খেতে। তো ফ্রিজে রাখবেন, কারণ ওইখান থেকে জীবাণু, গরমের মধ্যে জীবাণু খুব তাড়াতাড়ি ওটা হয়ে যায়, বেড়ে যায়, এবং ওই খাওয়াটা নষ্ট হয়ে যায়, এবং নষ্ট খাওয়া খেলে ওই জীবাণুটা আমাদের সাথে চলে যাচ্ছে, তখন ডায়রিয়া এগুলো আরও বেশি হতে পারে। তাছাড়া ভাইরাস টাইরাস তো আছেই। তো এই জন্য আমি বলবো যে চেষ্টা করবেন প্রচুর পরিমাণে ফল, ফ্রুট, সবজি, এগুলো আমাদেরকে প্রোটেকশন দেয় বিভিন্ন রকমের জীবাণু থেকে। আর ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট। ভিটামিন ডি ব্যাপারে আমি আবার বলতে চাচ্ছি যে এই সূর্যের রশ্মিতে একটা কিন্তু উপকার আছে, এই উপকারটা হচ্ছে ভিটামিন ডি। তো যদি আপনারা সুযোগ এবং সময় পান, তাহলে দিনের একটা সময় যদি সানব্লক লাগিয়েও আপনারা যদি বাইরে গিয়ে ভিটামিন ডিটা নিতে পারেন, তো ভিটামিন ডি আপনাদের রেসপিরেটরি ট্র্যাকের যে কোনো ইনফেকশন, সর্দি, কাশি, তাছাড়া যে স্টামাকের যে ইনফেকশন, ডায়রিয়া, ভাইরাস, এগুলোর থেকেও ভিটামিন ডি কিন্তু অনেক রকম প্রোটেকশন করে। তাছাড়া আবার কোনো কিছু খাবেন, প্লিজ হাত ধোবেন,
ভালো জায়গা থেকে, যেখানে হাইজিনিক কোনো যেসব জায়গা আছে সেখান থেকে খেতে চেষ্টা করবেন যদি আপনার বাইরে খান। আর যে বাসায় যদি রান্না করে খান, যেটা আমি বলবো যে আপনি চেষ্টা করেন যে সবসময় তার সাথে প্রচুর পরিমাণে সবজি, ফ্রুট আর পানি প্রচুর পরিমাণে খাওয়া। শামীমা, তুমি তো অনেক দেখছো, তুমি তো এমার্জেন্সিতে কাজ করছো হাবে, তোমরা কি করছো? একই অ্যাডভাইস আমরা দিচ্ছি। আসলে যেটা হচ্ছে যে মেইনলি আমাদের বাঙালিদের মধ্যে যেটা হচ্ছে আমরা ভাত খাই, তো ভাতটা রান্না করে অনেক সময় খাওয়া না হলে আমরা রেখে দিই, এবং এটা চেষ্টা করবেন যে ফ্রিজে রাখতে, কারণ যেটা আপু বললেন যে ভাতটা খুব সহজেই, যেটা বাংলায় আমরা বলি, গেজিয়ে যায়, এবং এটা কিন্তু রিহিট করার পরে হয়তো প্রপারলি রিহিট না হলে বা হলে এটা একটা কারণ হতে পারে আমাদের ডায়রিয়ার জন্য, যেহেতু আমরা ভাত অনেক সময় একটু বেশিই রেঁধে ফেলি। আর তারপরে যেটা আমরা বলি যে ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের এখানে যে স্যালাইনটা ওভার দ্য কাউন্টারে পাওয়া যায় ডায়রিয়া স্যালাইন হিসাবে বা ডায়রোলাইট হিসাবে, আমরা বাচ্চাদেরকে অনেক সময় আপনি দেখবেন যে জিপি সার্জারি থেকেও বলা হয় দেওয়ার জন্য। তো আমি পার্সোনালি আমার রুগীদেরকে ডায়রিয়া নিয়ে আসলে প্রথমেই রিঅ্যাসিওর করার চেষ্টা করি এবং তাদেরকে বলি যে একটু রিহাইড্রেশনের ব্যাপারে তাদেরকে সচেতন থাকতে হবে, এবং স্পেশালি মাদেরকে আমি সবসময় সচেতন করি যে ইউ নো ইয়োর চাইল্ড বেটার দ্যান এনিবডি। আপনি আপনার বাচ্চাকে সবচেয়ে ভালো জানেন। যদি দেখেন যে আপনার বাচ্চাটা একটু দুর্বল বেশি হয়ে গেছে, বেশিক্ষণ ঘুমাচ্ছে, অথবা খুব একটা রিঅ্যাক্টিভ নাই, আপনি কথা বললে খেলতে গেলে খেলতে চাচ্ছে না, এক্সট্রিম কান্নাকাটি করছে, অথবা পেশাব করছে না, বাচ্চাটার ন্যাপিটা আপনি ধরেন 7 ঘন্টা 8 ঘন্টা আপনি দেখছেন যে ন্যাপিটা একদম ড্রাই আছে, দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইন। সেই সময়টা থেকে আপনাকে আসতেই হবে, আপনাকে ইমার্জেন্সিতে বাচ্চার রিহাইড্রেশনের জন্য, বাচ্চার জন্য কি করা যেতে পারে সেটার জন্য আপনাকে অবশ্যই, আপনাকে জিপির থেকেও আপনার বেশি ইম্পর্টেন্ট, আপনি হসপিটালে যাবেন যদি আপনাকে 8 ঘন্টায় কোনো ড্রাই মানে আপনার ওয়েট ন্যাপি না থাকে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ শিশুদের শরীর বা আমাদের সবার শরীরই তো 70% পানি থাকে, সেটা যখন আমরা লুজ করতে থাকি তখন আমাদের কিডনিটাও আস্তে আস্তে ডিহাইড্রেটেড হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাকিউট রেনাল ফেলিওর টাইপের। সো সেটা আমরা চাই না, এবং তার মধ্যে ডায়রিয়াতে আমরা লুজ করছি ওয়াটার। সো এই ক্ষেত্রে আমার বলবো যে সবসময় ডায়রোলাইটটা আপনি ইউজ করবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, এবং আরেকটা জিনিস আমি আমার পেশেন্টদেরকে বলি, জুস জাতীয় খাবার খাবেন না, যেহেতু এটা অ্যাসিডিক থাকে বেশিরভাগ ফলগুলোই, এবং সেটা যেটা করে যে পেটকে মোর ইরিটেট এবং অ্যাসিডিক এনভায়রনমেন্ট দেয়, যেটা আপনার ভমিটিং এবং ডায়রিয়াকে প্রলং করে ফেলে। তো সেটা আপনারা অ্যাভয়েড করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি বয়েল রাইস, বয়েল পাস্তা, বয়েল পটেটোস অথবা ড্রাইড টোস্ট এই জাতীয় কিছু খাবেন। ফ্রুটসের মধ্যে ব্যানানা কন্টেন অনেক পটাশিয়াম, সেই জন্য আপনি ব্যানানাটা নিতে পারেন, এটা হেল্প করে। আর একটা সময় যেটাকে আমরা বলি টামি রেস্ট, মানে শরীর, আমরা যখন পেটটাকে একটু, যেহেতু পেটটা তখন দুর্বল হয়ে যায়, ইরিটেট হয়ে যায়, ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যখন আমরা যে টামি রেস্ট দেওয়ার পরে আমাদের পেটটা আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফেরত আসে। সো ডায়রিয়াতে যেটা হয় যে 7 দিনের পরে যদি আপনার পেটটা একদমই ভালো না হয়, অথবা আপনি যদি কোনো মিউকাস দেখছেন আপনার স্টুলে, কোনো রক্ত দেখছেন, এটা অবশ্যই ইমার্জেন্সি, আপনি আপনার জিপির সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার বাচ্চা বা আপনি যদি বেশি অসুস্থ থাকেন আপনি হসপিটালেও যেতে পারেন। বাট আপনি অবশ্যই আপনার যেটা আপনার কাছের সাহায্য আছে তাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন। আপনি কি মনে করেন আপু? হ্যাঁ শামীমা, একদম ঠিক বলেছো। সবসময় হচ্ছে প্রিভেনশন আমরা সবসময় চাই, কিন্তু যদি আপনার শরীর অসুস্থ হয়ে যায়, ছোটোবেলা থেকে আপনারা সবাই জানেন যে ওরাল স্যালাইন সেটা খুব ইম্পর্টেন্ট, ডায়োলাইট রেডিলি অ্যাভেলেবল, কিন্তু সেটাতে যদি আপনার বাচ্চা বা আপনি সুস্থ না হন তাহলে আপনি প্লিজ আপনার ডাক্তার নার্সের সাথে কথা বলবেন। আর সব তো আমরা বললাম, খাবার দাবারের ব্যাপারেও সচেতন, হাত ওয়াশ যেটা হ্যান্ড ওয়াশ আমরা বলি, এটার ব্যাপারে আপনারা সবাই খুব 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 সচেতন থাকবেন। দর্শক, আমরা আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। আর স্পেশালি দেশের ব্যাপারেও যদি যাওয়ার ব্যাপারেও আপনাদের কোনো চিন্তাভাবনা বা কোনো ভয় থাকে আপনারা আমাদের জানাতে পারবেন, বা জানতে চাইতে পারবেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে। আর আমরা আরও কিছু বিষয় নিয়ে এখন কথা বলবো, বাট আপনারা চেষ্টা করেন যে আপনাদের কোয়েশ্চেনগুলো আমাদেরকে তাড়াতাড়ি দিতে, যাতে আমরা আপনাদের প্রত্যেকের উত্তরগুলো দিতে পারি। তা আসা যাক আপু, আমরা বোধহয় খুব তাড়াতাড়ি একটা বিরতিতে যাচ্ছি। আচ্ছা। তো
আর কোনো কি বিষয় নিয়ে আমরা ভাবতে পারি যে যেটা আমাদের জন্য সামারে এখন যেটা ইম্পর্টেন্ট? আমরা যে চিন্তা করছিলাম যে হে ফিভারটা খুব বেশি হয়ে গেছে। তো আমার অনেক রোগী আসছে, অনেকেই চাচ্ছেন যে কি হে ফিভার এত ধরে আমাদের আগে তো কখনো ছিল না, এখন কিভাবে হয়ে গেল। আমি যখন থেকে এদেশে এসেছি চোখ চুলকায়, গলা ড্রাই, নাক বন্ধ হয়ে থাকে, রাত্রেবেলা নিঃশ্বাস নিতে পারছি না, এ ধরনের বিভিন্ন ধরনের সিমটম হয়। ঠিক আছে, তো হে ফিভার যে একটা অসুখ, এই অসুখটা মেইনলি কিন্তু আপনার যেটা থেকে হয় এটা হচ্ছে পোলেন। পলেন হচ্ছে এটা আপনার বিভিন্ন গাছের পলেন হতে পারে, ফুলের পলেন হতে পারে। পুরো সামার সিজনে বিভিন্ন টাইমে বিভিন্ন গাছের ডিফারেন্ট পলেন আসে। আপনি হয়তো এক পলেনে রিয়্যাক্ট করেন, অন্যটাতে করেন না। সুতরাং আপনি হতে পারে যে আপনি জুলাইয়ের প্রথম সপ্তাহে আপনার খুব খারাপ যাচ্ছে, বাট অগস্টে আপনি ভালো আছেন। তারপর অনেকের হতে পারে পুরো সামার সিজন হে ফিভারে ভুগছেন। এটার জন্য আমি আবার সেই পুরানো কথাই বলছি যে প্রিভেনশন ইজ দ্য মেইন থিং। আপনাকে এটাকে প্রথম থেকে খারাপ হওয়া থেকে বন্ধ করতে হবে। এবং কিভাবে করবেন? যখনই আপনি জানেন যে আপনার হে ফিভার আছে, মে প্রথম দিকে বা এপ্রিলের শেষের দিকে এতে শুরু হয়ে যায় আস্তে আস্তে হে ফিভার সিজন। তো আপনার যদি বেশি হে ফিভার থাকে, আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় যে কোনো একটা ওষুধ রেডিলি অ্যাভেলেবল, লরাটিডিন, স্যাটারিজিন, যে কোনো, আজকাল ফেক্সোফেনাডিনও পাওয়া যাচ্ছে। এটা আপনার প্রতিদিন অন্তত একটা ওষুধ বা হাফ ওষুধ আপনার বয়স অনুযায়ী বা আপনার যেটা আপনার শরীর অনুযায়ী, যদি আপনি মনে করেন আপনার একটা লাগছে তাহলে আপনি একটা খান। অনেকের হাফ আধা ট্যাবলেট দিয়েও চলে যায়, কিন্তু প্রতিদিন নিতে হয়। এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট বা অপটিক্রোম আই ড্রপ। এটাও আপনি ফার্মাসিতে জিজ্ঞেস করতে পারবেন, যেটা চোখের চুলকানি, যেটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটার জন্য আপনি যদি একটা ড্রপও প্রতিদিন বাচ্চাদেরকে দিয়ে দেন, সকালবেলা আপনি নিজেই নিয়ে নেন, তাহলে হে ফিভার সিজনে আপনার চোখটা এত চুলকাবে না। কারণ আপনারা জানেন একবার যখন চোখ চুলকানো শুরু করে তখন কিন্তু বন্ধ করা খুব ডিফিকাল্ট, এবং চোখ ফুলে যায়, যেটা চোখ লাল হয়ে যায়, এবং খুবই একটা ইরিটেটিং এবং একটা ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এই জন্য আমি বলবো, আর নেজাল স্প্রে আছে, আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারেন। আপনার ফার্মাসিস্ট ইজ ভেরি গুড সোর্স অফ আপনার ইনফরমেশন। ওরা আপনাকে বেকোনেজ নেজাল স্প্রে, এটাও ওভার দ্য কাউন্টার এখানে অ্যাভেলেবেল। তো আপনি এটা রেগুলার ইউজ করতে পারেন। সকালে বের হওয়ার আগে আই ড্রপ, নেজাল স্প্রে আর অ্যান্টিহিস্টামিন, এটা যদি আপনি রেগুলার নেন হে ফিভার সিজনে, আপনি ভালো থাকবেন পুরো সিজনে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনার ডাক্তার নার্সের সাথে কথা বলবেন এই ব্যাপারে। আমাদের এক ভাই জানতে চেয়েছে মাইগ্রেনের বিষয়ে। উনি বাংলাদেশ থেকে এসছেন, ওনার মাইগ্রেনের প্রবলেমটা দেশেও ছিল। তো উনি দেশে কিছু মেডিসিন ইউজ করতো, যেটা উনি বলেছে যে পিজোটিফেন নামে যেই ওষুধটা সেটা উনি খেত রেগুলারলি, এবং দেশেও কোনো একটা ব্যথার ওষুধ উনি খেতেন, যেটাকে উনি বলেছেন পাসমেল নামে। সো আমরা যেটা দেখলাম আমি ওনার কথা অনুযায়ী, যে ওষুধটা উনি বলছেন, যেটা জেনেরিক কম্পোনেন্টটা হতে পারে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু। তো এখন ওনার এই মাইগ্রেনটা কাজে ওনাকে বিরক্ত করছে, উনি এই মুহূর্তে কিছু নিচ্ছেন না পিজোটিফেনের মতো। তো আপনি কি ওনাকে কিছু অ্যাডভাইস করবেন যে উনি কিভাবে ওনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে উনি এই বিষয়টাকে ট্যাকেল করবেন, বিকজ ইট ইজ এফেক্টিং হিজ লাইফ ভেরি ব্যাডলি? তো মাইগ্রেন, শামিমা তুমিও ভালো করে জানো যে মাইগ্রেন একটা কমপ্লেক্স একটা ডিজিজ। মাইগ্রেনের যদি আমরা বলি যে হ্যাঁ মাথা ব্যথা হচ্ছে, তো বেশিরভাগ মাথা ব্যথা আমাদের সবারই মাথা ব্যথা হয়েছে লাইফে, কখনো সপ্তাহে একদিন হয়তো সবারই একটু হয় মাথা ব্যথা। কিন্তু যেটা কমপ্লেক্স হেডেক, যেটা মাইগ্রেন আমরা বলি, এটার ট্রিটমেন্টও একটুখানি চিন্তাভাবনা করে নেওয়া উচিত। আমাদের দেশে সমস্যা হচ্ছে একটুখানি যে ডাক্তাররা অনেক রকম ওষুধ দিয়ে দেন, মানে হয়তো এক্সপ্লেন করেন না কেন দিয়েছেন, আর আমরাও নিয়ে খেতে শুরু করে দিই। সুতরাং যদি আপনারা বাংলাদেশ থেকে কোনো ডাক্তারকে দেখিয়েছেন, তারা যদি কোনো ওষুধ দিয়েছেন, তো আপনারা প্লিজ এখানকার জিপির সাথে একটু কনসাল্ট করে নিন যে ওষুধটা কেন খাচ্ছেন, এটা আপনার জানা দরকার। ওষুধটা কি কাজ করছে আপনার জন্য। একটা ওষুধ যদি আপনি খাচ্ছেন, আপনার যদি কাজ না করে, তাহলে সেই ওষুধটা না খাওয়াই বরং ভালো। ঠিক আছে, মাইগ্রেনের অবশ্যই একটা সুবিধা আছে, মাইগ্রেনের এখন অনেক রকম ভালো ট্রিটমেন্ট এসেছে। কিন্তু আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে একটু কথা বলতে চাই। আমি হয়তো বারবার একই নিজেকে রিপিট করেছি যে প্রিভেনশন। ঠিক আছে, যে মাইগ্রেনকে আমরা কিভাবে আশা থেকে বন্ধ করতে পারি। বেশিরভাগ মাইগ্রেন আমরা দেখেছি যে যেটা আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড, ঠিক আছে, স্ট্রেসের সাথে রিলেটেড। আমরা অনেক সময় লং আওয়ার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। আমাদের প্রফেশনে অনেক সময় আমরা অনেক লম্বা টাইম আমরা কম্পিউটারে কাজ করি। আমরা খুব ব্যস্ত জীবন লিড করি, আমরা এক্সারসাইজের জন্য টাইম বের করতে পারি না।
অ্যাডিকুয়েট পানি খাওয়ার জন্য টাইম বের করতে পারি না, ভালো ঘুম হয় না রাত্রেবেলা, কারণ আমরা স্ক্রিন টাইম অনেক বেশি দেখছি, কন্টিনিউয়াসলি আমরা মোবাইলে লেগে আছি, বিভিন্ন ধরনের, শুধু যেটা আমি বলছিলাম একটা কমপ্লেক্স ডিজিজ, বিভিন্ন ধরনের কারণে মাইগ্রেনটা কিন্তু অনেক সময় বেড়ে যেতে পারে। কিন্তু কমনেস্ট কজ যেটা আমরা দেখি এই দেশে, যে স্ট্রেস হচ্ছে মাইগ্রেনের একটা সবচেয়ে বড় সমস্যা। সুতরাং আপনি প্রথমে চিন্তা করবেন যে আচ্ছা আমার মাইগ্রেন কেন বেড়েছে, আমি কি রেস্ট নিচ্ছি না ঠিক মতো, আমি কি ইরেগুলারিটি করছি আমার ঘুমের মধ্যে, খাওয়া দাওয়াটা কি আমি ঠিক করছি না। মাইগ্রেনে কিন্তু অনেক খাওয়া দাওয়ার ফ্যাক্টরও আছে, ট্রিগার করে অনেক সময় মাইগ্রেন। আমি কি অনেক লম্বা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, সেটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার এভরি হাফ অ্যান আওয়ার পর, যেটা অপারেশনরা বলে প্রত্যেক আধা ঘন্টা পরে আপনাকে অন্তত 10টা মিনিট একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে তাকানো দরকার, যেটাতে আপনার চোখের একটু আরাম হবে। চোখের সাথে মাথার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, তো চোখে যদি স্ট্রেন হয় তাহলে মাইগ্রেন কিন্তু বাড়তে পারে। ঘুম যদি আপনার ঠিক মতো না হয়, পানি যদি আপনি ঠিক মতো না খান, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আপনাকে নিজে একটু চিন্তা করে দেখেন যে আপনার, যেটা আমরা বলি মাইগ্রেন ডায়েরি, হ্যাঁ মাইগ্রেন ট্রাস্টে দেখবেন যে আপনি মাইগ্রেন ডায়েরি ওরা মেনটেন করতে বলে, সেখানে আপনি ডকুমেন্ট করবেন, আপনি একটা ছোটো কাগজে বা আপনার মোবাইল ফোনে একটু যদি লিখে রাখেন যে আপনার প্রতিদিন কতবার আপনার বা কতক্ষণ আপনার হেডেকটা থাকছে, কোন জায়গাটা আপনার মাথাটা ব্যথা হচ্ছে, এটার সাথে কি আপনার বমি বমি লাগছে, এটার সাথে কি আপনার হাত পায়ে কোনো চিনচিন করছে বা অন্য কোনো সিমটম কি হচ্ছে, তাছাড়া কী ওষুধটা খেলে আপনার মাইগ্রেনটা বেটার হচ্ছে, এগুলো আপনি লিখে, আপনি যদি 2 সপ্তাহ লিখে আপনি যদি আপনার জিপির কাছে যান, তাহলে আমরা একটা ভালো আইডিয়া দিতে পারবো যে আপনার কী ধরনের মাইগ্রেন, কী খেলে আপনার হয়তো উপকারটা হবে। মাইগ্রেনের 2 রকম ওষুধ আছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ ওষুধ, যেটা আপনার রেগুলার খেলে মাইগ্রেনটা আপনি ভালো থাকবেন, এটার মধ্যে অ্যামিট্রিপটালিন আছে, প্রোপ্রানোলল, বিভিন্ন ধরনের, আমি নামের মধ্যে যেতে চাচ্ছি না, কিন্তু আপনার জিপি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারেন। এই ওষুধগুলো আপনাকে রেগুলার খেতে হয়। যাদের খুব ঘন ঘন মাইগ্রেন হয়, আমরা বলি যে সপ্তাহে 3 বারের বেশি বা খুব মানে মাসে ফ্রিকুয়েন্টলি যদি মাইগ্রেন হয়, আমরা অনেক সময় প্রিভেন্টিভ ওষুধ দিয়ে থাকতে পারি। আর যাদের ইনফ্রিকুয়েন্ট, হয়তো খুব বেশি হচ্ছে না, তাদের জন্য ট্রিপট্যান বলে একটা গ্রুপের ওষুধ আছে, এই ওষুধগুলো ভালো, আপনারা মাসে একবার 4 বার থেকে 6 বার পর্যন্ত নেওয়া যায়, এবং এগুলো খুব ভালো কাজ করে। তারপরে আরও অনেক সফিস্টিকেটেড ওষুধ আছে যেগুলো নর্মালি নিউরোলজিস্ট এখানে দিয়ে থাকেন। আমরা র্যান্ডমলি খুব একটা ওষুধ ব্যবহার করা পছন্দ করি না, কারণ মেডিকেশন ওভারইউজ হেডেক বলেও একটা হেডেক আছে, যেটা অনেক সময় মাইগ্রেনের মতো দেখায়। যারা খুব বেশি প্যারাসিটামল, খুব বেশি যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সিন এগুলো খাচ্ছেন, তাদেরও একটা হেডেক হতে পারে। এজন্য প্রথম হচ্ছে আপনি সমস্ত ওষুধপত্র বন্ধ করে আপনি প্রথমে আপনার সিমটমগুলো ঠিকমতো লিখে রাখেন, যে আপনার কী হয়েছে, কেন হয়েছে, এটা নিয়ে আপনি তারপর আপনার ডক্টরের কাছে যান, একটু পরামর্শ করেন যে কী হতে পারে, কোন ধরনের হেডেক হতে পারে, এটা কি স্ট্রেস ইনডিউস হেডেক, টেনশন টাইপ হেডেক, না অ্যাকচুয়ালি মাইগ্রেন। তখন আমরা সেটাকে ডিটেল দেখে একটা আপনার ডাক্তার আপনাকে সাহায্য করতে পারবেন। আমাদের ভাইয়ের প্রশ্নটা ছিল, উনি বলেছিলেন যে ওনার ডায়াগনোসড মাইগ্রেন, তো এই বিষয়ে যে যে ওষুধগুলো আমরা অনেকেই দিচ্ছি, এবং কিছু ওষুধ হয়তো আমরা ওভার দ্য কাউন্টারও পাচ্ছি, যেমন সুমাট্রেপটিন স্মল ডোজ আমরা পাচ্ছি মাইগ্রেনের জন্য। তো ওনাকে যদি একটু আইডিয়া দেন, যেহেতু উনি নতুন এখানে, এখন উনি জিপির কাছে যাবে, আশা করি উনি আপনার কথাটা শুনেছে, এবং ভাই আপনি যাবেন অবশ্যই। আর যেই ওভার দ্য কাউন্টারে যেই লো ডোজের ওষুধটা আমরা পাচ্ছি, সুমাট্রেপটিন 50 মিলিগ্রাম, আই ডোন্ট থিঙ্ক সো যে আমরা 100 mg পাই না, তো উনি কি সেটা ট্রাই করবে নাকি সরাসরি জিপির কাছেই যাবে? যেহেতু উনি বলছেন যে ওনার অনেক ফ্রিকুয়েন্ট হচ্ছে মাইগ্রেন, তা আমার মনে হচ্ছে ওনার জন্য প্রিভেন্টিভ পাথওয়েতে যাওয়াটা বেটার হবে। এই জন্য জিপিকে অ্যাপ্রোচ করলে দ্যাট উড বি এ বেটার থিং। তো সেই হিসাবে আমি যে বলছিলাম অ্যামিট্রিপটালিন বা এই ধরনের যদি কোনো ওষুধ যেটা উনি রেগুলার নিলে প্রথমে ওনার মাইগ্রেনের ফ্রিকোয়েন্সিটা অন্তত কমে যাবে। আমরা চাই না যে মাইগ্রেন, বিকজ যে আপনি বলছেন আপনার কাজে সমস্যা হচ্ছে, ইস এফেক্টিং, আপনার ওয়ার্ক এফেক্ট করছে, তো এটা আমরা চাচ্ছি না। এই জন্য আপনি যদি একটা কিছুদিন অন্তত একটা এভরিডে মেডিকেশনে যান, 1 বছর 2 বছর, তারপর আপনার মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি যখন কমে যাবে, তখন আপনি শুধুমাত্র অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড, যেটা আমরা বলি যে ট্রিপট্যানগুলা, যখন আপনার মাইগ্রেন হচ্ছে আপনি শুধু সেই ওষুধটা তখন খেতে পারবেন। আর আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি আপনার এই ব্যাপারটার সাথে, অনেক সময় আমরা শুধুমাত্র মাইগ্রেনের ট্যাবলেটটা নেই, কিন্তু সাথে আমরা কোনো ব্যথার ওষুধ দিই না।
এটা আসলে খুব একটা হেল্প করে না। আমার মনে হয় আপনি আইবুপ্রোফেন অথবা আপনার জিপি যদি আপনাকে ন্যাপ্রক্সেন দিয়ে থাকে আপনার সেই মাইগ্রেন ট্যাবলেটের সাথে, যেটাকে আমরা সোমাট্রিপটিন বা এনি আদার ট্রিপটিন, ওটার সাথে আপনি নিলে আপনি উপকারিতাটা ভালো পাবেন, রেজাল্টটা, ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। আর যেটা আমরা আরও একটা বলবো, যে যেটা ডক্টর আলম বলছিলেন যে কিছু কিছু খাবার, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আসলে অনেক সময় চিন্তা করি না, বা আমাদের ডাক্তার হয়তো খুব ভালোভাবে আমাদেরকে ইনফরমেশন দেয় না। আপনি যদি কষ্ট করে একটু গুগলে দেখে নেন যে কোন কোন জাতীয় খাবারগুলো আপনার মাইগ্রেনকে ট্রিগার করে, এছাড়া আপু আরও অনেক কিছু বলেছে, স্ট্রেস, এংজাইটি, সেটা তো থাকবেই। আর একটা জিনিস আমি আমার রুগীকে সবসময়ই বলি, প্রতি বছর না হলেও এভরি 2 ইয়ার্স আপনি আপনার চোখটা দেখিয়ে নেবেন, কারণ আয়ের মাথা ব্যথা কিন্তু আমরা প্রচুর পাই, এবং যখন কারোর মাইগ্রেন থাকে তার সাথে যদি অ্যাডেড অন্য কোনো জাতীয়, যেহেতু মাথা ব্যথা একটা কমন বডির একটা কথা, যে আমি হ্যাপি না, আমার ব্রেন হ্যাপি না, সেটা চোখের স্ট্রেনের জন্য হতে পারে, মনের স্ট্রেনের জন্য হতে পারে, ডিহাইড্রেশনের জন্য হতে পারে। তো এইটা যাতে একটার সাথে একটা মানে মিক্স ম্যাচের মতো মানে মিলে গেলে আমরা তখন বুঝতে পারবো না যে আসলে আমরা মাইগ্রেনের ব্যথাটা পাচ্ছি নাকি অন্য কোনো হেডেক আমাদেরকে মানে বিরক্ত করছে। তো সেই জন্য চোখটা আপনারা রেগুলার দেখাবেন, যেভাবে আপনাকে আপনার অপটিশিয়ান বলে, এবং মাইগ্রেনের জন্য যা যা প্রিভেনশন এবং যা যা খাবার দাবার অ্যাভয়েড করা দরকার সেগুলো অ্যাভয়েড করবেন। তারপরেও যদি যে কোনো হেডেক বেশি দিন যখন থাকে, কারণ হেডেক শুধু মাইগ্রেন এবং অন্যান্য রিলেটেড না, যে কোনো খারাপ জিনিসের জন্য হেডেক আসতে পারে। সো আপনারা যে কোনো হেডেক আপনাকে যদি 2, 3, 4 সপ্তাহের বেশি বিরক্ত করে, আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আরেকটা জিনিস এখন আমাকে বলতে হবে, আমি ডক্টর আলমকে আবার প্রশ্নে ফিরে যাই। আপনাদের যদি কারো অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি যেটা এখন নওশিন আপাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই সামারে গার্ডেনিং করতে যাই, বিভিন্ন রকম দুর্ঘটনা নিয়ে আমাদের আসছে, পোকার কামড় বা ইনসেক্ট বাইট, সেটার বিষয়ে আপনি কি আমাদেরকে কিছু বলবেন? কারণ আমরা প্রচুর রোগী দেখতে পাচ্ছি এবং খুবই নাস্টি টাইপের ইনফেকশন, স্কিন ইনফেকশন নিয়ে আসছে। ইভেন আমার কিছু, আমি যেহেতু ইমার্জেন্সিতে কাজ করি, আমি কিছু রুগীকে দেখেছি যে পায়ে বিশাল ধরনের একটা কামড় নিয়ে এসছে, এবং ইভেনচুয়ালি সেটার কনসিকোয়েন্সটা খুবই বাজে হয়ে গেছে, অথবা ব্লাড ক্লটও ডেভেলপ করেছে, বিকজ ইট ওয়াজ সো ব্যাড। তো এই বিষয়টাতে আমরা কিভাবে সচেতন করতে পারি, যেহেতু আমরা সবাই গার্ডেনিং করতে পছন্দ করি? গার্ডেনিং একটা খুব দারুণ একটা ব্যাপার। গার্ডেনিংয়ের এত রকম বেনিফিট আছে, হেলথ বেনিফিট থেকে শুরু করে মানসিক বেনিফিট, এবং দেখতে কত ভালো লাগে, একটা নিজের গার্ডেনে সন্ধ্যাবেলা বসে থাকলে কত আনন্দ হয়। কিন্তু আপনার জন্য এক্সারসাইজও খুব ভালো। কিন্তু এখন দেখছেন এই দেশের গরম ওয়েদার খুব বেড়ে গেছে, এবং এই গরমের ওয়েদারে অনেক রকম পোকামাকড়, আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা জানি যে গরম ওয়েদারে, ট্রপিক্যাল ওয়েদারে বা গরম ওয়েদারে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। তো আপনারা যে ছোটোখাটো প্রিভেনশন নিতে পারেন, সচেতনতা করতে পারেন, একটা হচ্ছে যে যখন আপনারা গার্ডেনিং করবেন, আপনারা ফুল স্লিভ যদি পরেন এবং পাটা যদি ঢাকা থাকে, শর্টস না পরে যদি পুরো পা ঢাকা কাপড় পরে, তাহলে একটা অন্তত বেশ কিছু জায়গাটা আপনার প্রোটেক্টেড থাকলো, যে এই জায়গাটা অন্তত পোকা কাটতে পারবে না। আর যদি আপনি দেখেন যে আপনি ফিল করছেন যে আপনাকে পোকা কোনো কেটেছে, এবং কাটার পরে আপনি দেখছেন যে আচ্ছা আমার রিয়াকশন হয়েছে, ফুলে যাচ্ছে, চুলকাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তারপর ওখান থেকে ইনিশিয়ালি হয়তো আপনাকে খুব একটা তেমন কিছু করতে হবে না, আপনি জায়গাটা ধুয়ে ফেলেন, আপনি একটা অ্যান্টিহিস্টামিন নিতে পারেন, আপনার যদি মনে হচ্ছে যে চুলকাচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন নিতে পারেন, একটু ময়শ্চারাইজার ওখানে লাগিয়ে বা ঠান্ডা আইস প্যাক লাগালে অনেক সময় ঠিক হয়ে যাচ্ছে, অনেক সময় ঠিক হচ্ছে না, তো এটা নেক্সট স্টেপে চলে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। ইনফেকশনের কী সাইন আপনারা জানেন, সেই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, খুব ব্যথা হয়, ওই জায়গাটা নাড়াতে খুব সমস্যা হয়, এবং ইনফেকশনটা স্প্রেড হয়ে যেতে পারে, যেটা পুরো ধরেন ছোট্ট একটা জায়গা থেকে পুরো বড় জায়গায় ছড়িয়ে যেতে পারে। এই সময়টা
অনেক সময়ই ওরাল অ্যান্টিবায়োটিকের দরকার হয়, যে মুখে অ্যান্টিবায়োটিকের খাওয়ার দরকার হয়। তো এটা আপনি আইদার আপনার জিপি থ্রুতে করতে পারেন বা আউট অফ আওয়ার ডক্টরের থ্রুতে বা এএনএ থ্রুতে করতে পারেন। যদি সাথে আপনার জ্বর থাকে বা আপনার কোনো সিস্টেমিক সিমটম থাকে, যে ঠান্ডা লাগছে বা খুবই খারাপ ফিল হচ্ছে, ফেটিগ হচ্ছে, তো তখন আপনার এটা আরও বেশি তাড়াতাড়ি আপনার ডাক্তার বা কারোর সাথে যোগাযোগ করাটা বেশি দরকার। কিন্তু আগে আমি আবার বলবো যে আপনারা প্লিজ যখন হাঁটতে যাচ্ছেন বা কোনো ফরেস্টে হাঁটতে যাচ্ছেন, তখন চেষ্টা করবেন ঢিলা কাপড় পরেন আপনি, হালকা কালারের, বাট অন্তত ঢাকা থাকলে আপনার জন্য প্রোটেকশনটা ভালো হবে। ধন্যবাদ। আর আমিও আপনাদেরকে সচেতনতার জন্য বলে দিচ্ছি যে যে কোনো পোকার কামড় বা কোনো কিছু যদি আপনাদের মনে হয়, বিশেষ করে আরেকটা স্পেশাল কন্ডিশন আছে লাইম ডিজিজ, যেটা রুগীও আমরা দেখতে পাই। এটাকে যদিও ছোটোখাটো পোকার কামড় মনে হয়, যেটাকে টিক বাইট বলি আমরা, কিন্তু আসলে জিনিসটার মানে ফিউচারটা খুব একটা ভালো না, কারণ এই পোকাটা শুধু কামড়ে ওখানে বসেই থাকে না, পরবর্তীতে এই পোকাটার পয়জনটা আমাদের শরীরে বিভিন্ন রকম ঝামেলা তৈরি করে, বোনসে ব্যথা করে, বিভিন্ন রকম কনসিকুয়েন্স হয়, যেটা অনেক অনেক লম্বা সময় ধরে চলে। সো আপনারা যদি কখনো দেখেন যে ছোট্ট একটা পোকা আপনাকে কামড়ে ওই চামড়াতেই বসে আছে, যেটাকে আমরা বলি টিক বাইট, বা কোনো টিক যদি আপনাকে রিমুভ করতে হয়, যেখানে আপনি দেখেন যে পোকাটা আপনার রক্ত শুষে খাচ্ছে, এবং তার চারপাশে যদি কোনো র্যাশ আসে, আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা প্লিজ আপনাদের জিপি সার্জারি প্র্যাকটিস নার্সকে দেখাতে পারেন, ফার্মাসিস্টের কাছে যেতে পারেন, এবং খুব যদি জিনিসটা খারাপ হয়ে যায়, যে কোনো পোকার কামড় বা আপনারা কখনোই মানে এটাকে ফেলে রাখবেন না। আপনারা ইমার্জেন্সি, যেটাকে আমরা মাইনর ইনজুরি ইউনিট বলি, আপনারা সেখানেও যেতে পারেন। আর আমি এখনই কিছুটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই টিক বাইট নিয়ে আমি এখন নসীন আপুকে কিছু প্রশ্ন করব, যাতে আপনাদের সচেতনতাটা বেড়ে যায়। আপু, আপনি কি একটু টিক বাইট নিয়ে, যেটা আমরা অনেক রুগীকে দেখি এসে বলে, যেটা আমাদের সাদাদের মধ্যে খুব প্রচলিত, তো আমাদের যেই কমিউনিটির জন্য কি আপনি কিছু বলবেন এই টিক বাইট নিয়ে? হ্যাঁ, আমি জেনারেলি বলতে চাচ্ছি যে টিক বাইট, বাট কিছু বাইট রিলেটেড ইনফেকশন, স্পেসিফিক ইনফেকশন আছে। আপনারা শুধু একটু খেয়াল রাখবেন যে যদি আপনার কোনো বাইটের পরে জ্বর আসে বা শরীরে কোনো র্যাশ, যেটা বাইটের র্যাশ না, অন্য জায়গায়ও আপনার শরীরে র্যাশ ছড়িয়ে পড়ছে, বা সাথে গলা ব্যথা হচ্ছে, বা আপনি দেখছেন যে কোনো শরীরে কোনো জায়গা ফুলে গেছে, যেটা আমরা লিম্ফ নোড বলি, ঠিক আছে? আপনি যদি এক্সট্রা সিমটম কোনো দেখতে পান, তাহলে আপনি অবশ্যই সেটার জন্য ডাক্তার বা নার্সের সাথে যোগাযোগ করবেন, কারণ এটা টিক বাইট হতে পারে, লাইম ডিজিজ হতে পারে, তাছাড়াও আরও অনেক রকম অন্য রেয়ার ডিজিজও কিছু হতে পারে, যেগুলো আপনার টিক বর্ন ডিজিজেস বা ইনসেক্ট বর্ন ডিজিজ হতে পারে। এই জন্য আমরা যেটা হোয়াইট স্প্রেড র্যাশ বলি, যে যেখানে আপনাকে বাইট করেছে ওই জায়গায় র্যাশ না, অন্য জায়গায় র্যাশটা ছড়িয়ে পড়েছে, স্কিনের মধ্যে কোনো লাল লাল কোনো জায়গায় দাগ দেখতে পাচ্ছেন, বা জ্বর হচ্ছে সাথে, এগুলো একটু ওয়ার্নিং সাইন। এগুলো আপনার একটা মেডিকেল ওপিনিয়ন নেওয়ার আপনার দরকার আছে। ধন্যবাদ আপু এই কথাগুলো বলার জন্য। আসলে এই সামারটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক, সুন্দর। বাইরে আমরা পিকনিক করতে যাচ্ছি, উইকেন্ডগুলোকে এনজয় করছি ওয়েদারটা ভালো হলে, কিন্তু কিছু তো সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো তো মানে আমরা আর অ্যাভয়েড করতে পারবো না, যেহেতু আমাদের জীবন চলছে। আমি আপনাকে আরেকটা ব্যাপারে, যেহেতু আপনি স্কিন স্পেশালিস্ট, আমি আরেকটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আমি কিছু রুগীও দেখেছি এই ব্যাপারে। এটাকে আমি আসলে ঠিক বলতে পারছি না যে এটাকে আমরা স্যান্ড অ্যালার্জি বা অন্য কিছু হিসেবে ধরবো কি না। আমি বেশ কিছু রুগী দেখেছি, আমরা নিতে পাই, যে সি বিচে গিয়েছিল, লটস অফ কিডসও আমাদের যে বাচ্চারা স্যান্ড নিয়ে খেলছে, তো এই যে স্যান্ড নিয়ে খেলার পরে তারা আসে বিভিন্ন রকমের লাল রঙের, যে মানে শরীরের যে অংশগুলো স্যান্ডের সাথে কন্টাক্টে এসেছিল, সেই জায়গাগুলো খুব ফুলে গেছে। এটাকে কি এখন অনেক সময় এটা ভালো হতে চাচ্ছে না পিরিটন দিয়ে, এবং বেশ বার্নিং হচ্ছে, দেখা যাচ্ছে সেলুলাইটিসের মতো হয়ে যাচ্ছে। তো সেইটার বিষয়ে আমরা আসলে বাবা মাকে কীভাবে রিঅ্যাসিওর করব, বা পেশেন্টকে কীভাবে রিঅ্যাসিওর করব? যে শুধু স্যান্ড অ্যালার্জি না, যে কোনো অ্যালার্জির জন্য আপনাকে আপু সরি, আমি একটু আপনাকে থামালাম। আমাদের একজন দর্শক এসছেন একটা কল নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা বলুন।
আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটা কি আপনি আমাদের বলতে পারেন? After English math হয়নি Yes, you can ask us any questions in your comfortable language. ওকে আমার পাও জ্বলে Y- লবণ পানি খায়ার If you feel comfortable to ask us any question in English, you can ask us. That's not a problem. my feet burn every time I eat salt. So your feet are burning, you said. Yeah, Is it burning. so? Is it After something salt. new you are experiencing, or it is something that is just on and off, coming and going? Every time I have salty food. Salty food. Okay. And how long have you got these symptoms? It's been 6 months. 6 months. And then how old are you? 23. 23. So just if you just check that I have taken your information correctly, last 6 months you have got these problems where you are feeling that your feet are burning after eating salty food. Is that correct? Yeah, Okay. Is there any other symptoms or just the burning sensation? just the burning feet. They're really on fire. And how long you experienced that the symptoms, like For the hours? whole rest of the day. Sorry, The rest of the day. rest of the day. And is there anything make your symptom better? No. Okay. So whatever she said, you have heard her questions. I don't know whether it's any kind of, because it's a particular, the salty food she was saying. Sorry, do you mind to tell me that what, you said the salty, but is it like a crepes or any kind of specific salty food? Because we are using salt in our day-to-day life for cooking and other things. So I is think there it's overly salty food like takeaway, or if I have curry and rice, the salt that I put on top makes it worse. Okay. So is that something like added salt is causing you more problem than cooking, the cooked food salt? Yes. Okay. Apu, do you have any advice for her? So I think that's quite interesting. It's not Yeah, it's a something very we interesting see quite question, a Jill. lot. So first thing I would say that it's sometimes the burning sensation is nerve related problem, right? When your nerve is giving you an abnormal feeling, then you get a burning sensation. So for that, I think first thing you need to do is go to your doctor and get some blood tests done. So often burning sensation can be related to some deficiencies like B12 or folic acid. In the first instance, in a young person, we would like to rule out that you don't have a deficiency. So please go speak to your GP and do that in the first instance. After that, this salt problem, I think when your doctor sees you, they will be able to do what we call a renal function test or a urea and electrolyte test, which will indicate whether your sodium level, your potassium level. Sodium is the salt that we eat, sodium chloride, as you know. So they'll be able to check your salt levels as well in the blood test. And if there is a particular issue in terms of your kidneys, in terms of your salt levels, that may be precipitating a problem, then the doctor can ask a specialist for some advice and then get back to you if there's something rare that you have. But in the first instance, common things are common. So B12 and folic acid deficiencies are common things. So I would get them checked out first, but also speak to your doctors to do a whole, if you haven't had it done, get some of the routine blood tests done and see if there's anything that is leading to this problem. In the meantime, please avoid taking extra salt. We always say, don't take extra salt, don't put extra salt in your food anyway. কাঁচা লবণ যেটা আমরা বলি, কাঁচা লবণ না খাওয়াটাই ভালো। লবণটা খাওয়ার মধ্যে রান্না করে খাওয়া ভালো। লবণের জায়গায় আপনি লেবু ইউজ করতে পারেন। You can use lemon instead of salt. Salt causes hypertension, blood pressure, high blood pressure. Salt is not a good food to eat a lot. So if you can avoid salt anyway, it is good for you. ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দর্শক, আপনি শুনেছেন, আপনি আপনার ডক্টরের সাথে একটু পরামর্শ করে নিন, তারপর ওনারা আপনাকে ভালোভাবে গাইড করতে পারবে। সো আমার মনে হচ্ছে আমরা আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আমাদের হেলথ নিয়ে কথা বলছিলাম এবং আপনাদের প্রশ্ন শুনছিলাম।
আমরা রেগুলার এখানে আসছি স্যাটারডেতে আপনাদের প্রশ্নের জবাব দিতে। আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আজকে আপাতত আমাদের সময় শেষ। আমরা আবারও আসবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে আরেক কোনো এক স্যাটারডেতে। তা আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।